শহর কলকাতায় মর্মান্তিক ছবি, লজ্জার ছবি তো বটেই। মল্লিক বাজারে আইএনকেতে মর্মান্তিক ঘটনা। 2.5 ঘন্টা ধরে একজন রোগী কার্নিশে বসে রয়েছেন, কিন্তু তাকে উদ্ধার করা গেল না। কেন উদ্ধার করা গেল না? কি করে তিনি সেখানে পৌঁছলেন? অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। সকাল 10:30টায় সুজিত অধিকারী নামে ওই রোগী হাসপাতালে 8 তলার কার্নিশে চলে যান, কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন 10:30টা নয়, 8টার সময় চলে গেছিলেন ওই রোগী, আর তিনি ওপর থেকে পড়ে যান। প্রায় তখন ঘড়িতে 1টা বাজে। এতক্ষণ ধরেও তাকে উদ্ধার করা গেল না। এই প্রশ্নগুলো ইতিমধ্যে ওঠা শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল, কি করে ওই রোগী ওখানে পৌঁছে গেলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা যা ইঙ্গিত করেছেন বা যে তথ্য সূত্র মারফত পাওয়া যাচ্ছে, বিল সংক্রান্ত হয়তো কোনো সমস্যা ছিল, সেই সমস্যার কারণেই হয়তো তিনি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন, সেই সময় হুমকি দিচ্ছিলেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টা খারিজ করে দিয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। স্বাগত, এবং রয়েছেন মনোবিদ পাপড়ি চট্টোপাধ্যায়, আপনাকেও স্বাগত। প্রথমে একটু সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, উনি কতদিন ধরে ওখানে ভর্তি ছিলেন? কি সংক্রান্ত তার চিকিৎসা চলছিল, কিছু কি জানা গেছে? দেখো, গত বুধবার থেকে তিনি ভর্তি ছিলেন এবং ভর্তি তিনি স্নায়ুরোগে ভুগছিলেন, যেটা আপনার পরিবার সূত্রে জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। তারপরই তার স্নায়ুরোগের সমস্যা দেখা দিচ্ছিল, বেশ কিছুদিন তার স্নায়ুরোগের সমস্যা ছিল, যে কারণে গত বুধবার তিনি এই মল্লিক বাজার স্থিত একটি বেসরকারি হাসপাতাল রয়েছে যেটা স্নায়ুরোগের চিকিৎসা হয়, সেইখানে তিনি ভর্তি হন। এবং সেই ভর্তি হবার যেটা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে প্রথম 1-1.5 দিন তার মধ্যে চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে ছিল। গতকাল থেকে তার মধ্যে চঞ্চলতার পরিমাণটা কিছুটা কমে যায়, যেটা হাসপাতালের তরফে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এরপর আজকে সকাল, যেটা আশপাশের যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছে, যেটা দমকল অবশ্য জানাচ্ছে 10:30টা, কিন্তু আশপাশের প্রত্যক্ষদর্শী জানাচ্ছে সকাল 8টার সময় সে হাসপাতালে যে 7 ফ্লোরে উনি ভর্তি ছিলেন, সেই এখানকার জানলা ভেঙে তিনি বেরিয়ে আসেন বাইরে, কার্নিশে ঘোরাফেরা করতে থাকেন। এবং এই কার্নিশে ঘোরাফেরা করার সময় হাসপাতালের তরফে তাদের জন্য নেটের ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি যখনই নেট দেখতে পান তখনই বলেন তিনি ঝাঁপ দেবেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু নেট আর বাড়াতে চায়নি বা টাঙাতে চায়নি। এরপর তিনি 8টার সময় তিনি কার্নিশের একটা দিকে সরে যান। আবার 10:30টা নাগাদ তিনি এসে ওই কার্নিশের যে অংশ থেকে তিনি ঝাঁপ দিয়েছেন সেখানে সরাসরি বসে পড়েন। তারপর থেকে 1টা 5 অবধি রীতিমতো দক্ষ যুদ্ধ চলে দমকল দপ্তর এবং ওই রোগীর মধ্যে, এবং শেষ পর্যন্ত তিনি সেইখান থেকে ঝাঁপ দেন। এখন দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভ্যালিড প্রশ্ন, তুমি যেটা এর আগে তুলেছিল, কেন এনডিআরএফকে খবর দেওয়া হলো না? তাহলে কি বিপদ এড়ানো যেত? এই প্রশ্নগুলো উঠছে, আসবো। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের ভূমিকাও তো এই প্রশ্ন থেকে বাদ যায় না। আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ পাপড়িদির কাছে যাবো। পাপড়িদি, মোটামুটিভাবে যেমনটা জানা গেছে, আমাদের সহকর্মী সায়ন্ত যেমনটা তুলে ধরলো, এই ধরনের যারা রোগী, যারা এই ধরনের পেশেন্ট বুধবার থেকে রয়েছেন হাসপাতালে ভর্তি, তাদের দেখভাল কি আরেকটু সতর্কতার সঙ্গে করা যেত না? একদম অবশ্যই, কারণ এটা ওনারা বেশি কনসেন্ট্রেশন এবং বেশি মানে ওদের এই নিরাপত্তাটা তারা দাবি করেন। একটা মানসিক রোগী একজন শারীরিক কোনো রোগীর চাইতে অনেক বেশি ইনসিকিউর থাকেন, এবং তাদের ক্ষেত্রে নিরাপত্তা আরো অনেক কঠোর হতে হবে। এমনকি জানলা ভেঙে তিনি বেরিয়ে যাচ্ছেন, জানলার অবস্থাটা, একটা রোগীকে আমরা এনে রাখছি, মানে আজকে যদি বিল্ডিংটাও ধসে পড়ে যায়, যে কোনো রোগীরই ক্ষতি হতে পারে। মানে কি জায়গায় যে একজন রোগী তিনি জানলা খুলে ফেলতে পারছেন, এই জায়গাটা আমাকে আসতে হবে। আর মানসিক রোগী মানে উনি তো সরাসরি মানে অ্যালকোহলিজম থেকে যদি ওনার হয়ে থাকে এই নার্ভের ডিসঅর্ডার, যেটা সেটা সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার বলে আমাদের কথায়, সেক্ষেত্রে তাদের পারসেপশনটা পুরো ফল করে, যে কোনো মুহূর্তে পারসেপশন ফল করতে পারে। এবং উনি খুব উত্তেজিত অবস্থায় ছিলেন, এটা আমরা একটু আগে শুনলাম। তো সেই অবস্থায় তাদের যে বাস্তব জ্ঞান থেকে তারা সরে যায়, মানে পারসেপশন বা প্রত্যক্ষণ তারা করতে পারে না। আমাদের তো 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রত্যক্ষণ করি, তো তাদের ওই উঁচু নিচু বা কতটা আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, এই গুরুত্বটা, ব্যাপারগুলো, সেন্সগুলো কমে যায়। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ওপর বা তাদের ওপর অবজারভেশনের গুরুত্বটা অনেক অনেক বেশি নিতে হয়। এটা হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্যই জানা উচিত। সেক্ষেত্রে এই ঘটনাটা অত্যন্তই মানে মেনে নেওয়া যায় না আর কি। পাপড়িদি, সকালে কথা হচ্ছিল এই হাসপাতালের সিইও, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই ব্যক্তিটি, এই রোগী, তিনি সুস্থ ছিলেন, আজকে তাকে ছুটি দেওয়ার কথা ছিল। মানে সুস্থ ডেফিনেশনটা কি? কোনো সুস্থ মানুষ কি এই রকমভাবে কার্নিশে বসে থাকতে পারেন? দেখো, কালকে যিনি এত উত্তেজিত অবস্থায় ছিলেন, আজকে তিনি হঠাৎ আবার উত্তেজিত, মানে ভালো ছিলেন এবং তারপর উত্তেজিত অবস্থায় চলে গেলেন। এই কোনো সুস্থ মানুষ কখনোই ওই জায়গায় যেতে পারে না। জানলা ভেঙে একটা কার্নিশে চলে গেলেন, এটা তো কোনো বাচ্চা নয়, এটা তো শিশু নয়,
সে বোধ নেই, সেই বোধটা তার মানে কোনোভাবে তিনি হারিয়েছেন। সেই বোধটা হারাচ্ছেন যখন হঠাৎ যে কোনো মুহূর্তে এদের পারসেপশন ফল করে। বা আমরা যারা চিকিৎসার জগতে রয়েছে, এই ধরনের চিকিৎসা বা যারা ওষুধ দিচ্ছেন, মেডিকেশন করছেন, তারা অবশ্যই জানবেন যে কোন মেডিকেশন কতটা সময় ধরে সেটা কাজ করছে। সেক্ষেত্রে এই ব্যাপারে আরো কড়া মানে নিরাপত্তা বা কড়া চিকিৎসার দরকার ছিল বলে আমার তো অবশ্যই মনে হচ্ছে। এক্ষেত্রে এটা উনি ইচ্ছা মানে কোনো মানে খুব আনন্দ করে গেছেন সেটা আমার মনে হচ্ছে না। ওনার বাস্তব যে সে বোধটা উনি হারিয়ে ফেলেছিলেন এবং বাস্তব থেকে তিনি ডিটাচড হয়ে গেছিলেন। রিয়ালিটি ডিটাচমেন্ট হয়েছিল ওনার। সেটা আচমকা একটা মুহূর্তে নয়, এর একটা দীর্ঘ ইতিহাস নিশ্চয়ই আমরা পেছনে পাবো। আচমকা একদিন ভালো হয়ে গেলেন, তারপর আবার আচমকা একদিন খারাপ হয়ে গেলেন, এই জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে গেল, এটা হয় না। ওনার সমস্যাটা ছিলই, এই ব্যাপারে কিন্তু আরো গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমরা আসবো একটু সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি ভাবে যেটা দেখা যাচ্ছে যে ওই যে জানলা আশেপাশে রয়েছে, ওই ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তার পাশের যে জানলা সেখানে কোনো রকম গ্রিল নেই। একটু তুমি ওখানে আছো, তুমি কি দেখতে পাচ্ছ ওখানে জানলার কি অবস্থা? দেখো জানলাগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত মানে যে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে তাদের জানলাগুলো বন্ধ থাকে, যেহেতু এটা সেন্ট্রালি এসি, তার জন্য জানলা কোনো মতেই খোলা হয় না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো মতেই তারা প্রথমত স্বীকার করছিল না যে জানলা খোলা ছিল, তার থেকে বেরিয়ে গিয়েছে। তারপর যেটা তারা হাসপাতাল কর্তৃপক্ষ, যেটা আমাদের চ্যানেলেও তিনি দাঁড়িয়ে করে বলা হয়েছে এবং বারবার করে এই বিষয়টি তোলা হচ্ছে যে জানলা ভেঙে ওই রোগী সুজিত অধিকারী সে বেরিয়ে এসছেন কার্নিসে। অর্থাৎ জানলা এত লোহার শক্তপোক্ত জানলা, যেটা সেন্ট্রালি এসির জন্য পুরোপুরি বন্ধ থাকে, সেটা আচমকা ভেঙে দিল, খুলে বেরিয়ে গেল। একটি কেবিনে, সে যে কেবিনে ছিল মোট 6 জন রুগী ছিল, সেই যেটা হাসপাতাল। সায়ন্তর সঙ্গে যে কোনো কারণে হোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সায়ন্তর সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো, কিন্তু তার আগে সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, 8তলার কার্নিস থেকে ঝাঁপ রোগী সুজিত অধিকারী। সকাল 10:30টায় 8তলার কার্নিসে যান তিনি। যদিও প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন 10:30 নয়, 8টার সময় গেছিলেন। দমকল এসে পৌঁছে, পুলিশ এসে পৌঁছয়ে বেলা 12:52-তে 8তলা থেকে ঝাঁপ ওই রোগীর। এখানেই দমকলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠছে বিপর্যয় মোকাবিলা দল যারা এসেছিল তাদের প্রস্তুতি এবং একই সঙ্গে যারা উদ্ধারকারী দল তাদের প্ল্যানিং নিয়ে। তার কারণ প্রথম প্রশ্ন, বিপর্যয় মোকাবিলা দল যখন 10:30 নাগাদ তাদের কাছে খবর যায়, তারা যখন এখানে আসেন তারা কোনো রকম জাল বা কোনো নেট ছাড়া এসছেন। এ ধরনের ঘটনা যেখানে দেখা যাচ্ছে একজন রোগী 8তলার কার্নিস উঠে পড়েছে, যে কোনো সময় ঝাঁপ দিতে পারে বা তিনি পড়ে যেতে পারেন, সেখানে কি করে বিপর্যয় মোকাবিলা দল কার্যত খালি হাতে এলো? তাদের হাতে কোনো নেট দেখা যায়নি। কখন দেখা গেল? প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর। দমকল যদিও বলছে যে সেখানে নেট লাগানোর ব্যবস্থা ছিল না, কিন্তু যদি না থাকে তাহলে নেটটা আনাই বা কেন হলো? আর যদি নেট আনা হয় শুধুমাত্র একটি কেন? তৎক্ষণাৎ ঘটনার পরপরই যদি হাসপাতালের এই অংশটি, অন্তত সামনের অংশটি বিভিন্ন জায়গায় নেট বিছিয়ে দেওয়া হতো বা নেট ঝুলিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব হতো, তাহলে তো এই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখা যেত না। দ্বিতীয় প্রশ্ন উঠে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল এবং উদ্ধারকারী দলের প্ল্যানিং নিয়ে। তারা ওই ব্যক্তিটিকে ওই 8তলার জানলা থেকে বুঝিয়ে তাদের কাছে আনার চেষ্টা করছেন, তা কখনো খাবার কখনো জলের লোভ দেখিয়ে তাকে কাছে আনার চেষ্টা করছেন। কিন্তু তারা যদি প্রত্যেকটি ফ্লোরে, যেমন 8তলা থেকে তাকে দেখা গেল শেষ মুহূর্তে ঝুলে থাকতে, যদি তারা 7তলা 6তলাতেও যদি সেই প্রস্তুতি রাখতেন, তারা তৈরি থাকতেন, যখন তিনি ঝুলছিলেন অন্তত 1 থেকে 2 মিনিট সময় পাওয়া গিয়েছে, তাকে সেই মানুষটিকে সেই জায়গা থেকেই উদ্ধার করা যেত। বিপর্যয় মোকাবিলার দলকে কিন্তু সেই সময় দেখা যায়নি প্রত্যেকটি ফ্লোরে। তারা ছাদে ছিলেন, তারা নিচে ছিলেন এবং যেখানে 8তলায় ছিল সেখানে ছিলেন। সুতরাং প্ল্যানিংয়ের অভাবটিও কিন্তু এখানে উঠছে। প্রশ্ন তুলছেন পাক সার্কাসের মানুষ, এই প্রশ্ন তুলছে TV9 বাংলা, এই প্রশ্ন তুলছে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরাও। তারাও চোখে এই দৃশ্য দেখেননি এবং তারা বলছেন যদি পর্যাপ্ত প্রস্তুতি, পর্যাপ্ত প্ল্যানিং থাকতো, তাহলে তিনি যদি ঝাঁপও দিতেন বা তিনি যদি পড়েও যেতেন, তাহলে হয়তো তাকে এত চোট আঘাত পেতে হতো না বা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে হতো না। এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এই শহরের বুকে এই ধরনের ঘটনায় মানুষের নিরাপত্তা বা বহুতলবাসীর নিরাপত্তা কোথায়? যদি কেউ ভবিষ্যতে এই ধরনের ঘটনার মুখোমুখি হন, কেউ আত্মহত্যার চেষ্টা করেন, কেউ বা দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার মতো অবস্থায় থাকেন, তাহলে কি তাদের উদ্ধার করা সম্ভব হবে না এই প্রস্তুতি এবং প্ল্যানিংয়ের অভাবে? এই প্রশ্ন তুলছে TV9 বাংলা। ক্যামেরা রজতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে দমকলের প্রাক্তন এডিজি দেবপ্রিয় বিশ্বাস। আপনাকে স্বাগত দেবপ্রিয় বাবু। শুভজিৎ রয়েছে। দেবপ্রিয় বাবু, 2.5 ঘন্টা মতন সময় পাওয়া গেছে, তারপরেও ওই রোগীকে মানে এইরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা গেল না।
অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা গেল না, যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাটাই হলো উনি ওপর থেকে ঝাঁপ দিয়ে দিলেন। আমরা আশা করছি উনি বেঁচে যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে 2.5 ঘন্টা তো সময় পাওয়া গেল, তারপরেও কেন এই রকম ছবি দেখতে হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার বলে না একটু প্ল্যানিং দরকার ছিল, যে কি কি সিচুয়েশন ওখানে আছে, পরিস্থিতি কি আছে, কিভাবে আমরা ট্যাকেল করবো যে আগের সিচুয়েশনটা, এটা একটু যদি আগে থেকে এটা ভেবে নিত বা করে নিত তাহলে ভালো হতো। যেমন আমরা যেটা করে থাকি সাধারণত এইসব সিচুয়েশনে, সেটা হচ্ছে যে ওকে আমরা কথা এঙ্গেজ করি ঠিকই, তার সঙ্গে সঙ্গে আমরা আগে প্ল্যান করি যে কোথা থেকে আমরা ওকে আটকাবো। যেমন ধরুন আমি একটা সামনে থেকে কথা বলছি, ও সেট করছে, কিন্তু আমি পেছন থেকে 2টো লোক পাঠিয়ে দিই উইথ দড়ি, মানে লোয়ারিং লাইন, ওরা নট দিয়ে ওখানটায় কোনোরকম যদি নটটা আমি পরিয়ে দিতে পারতাম ছেলেটাকে, এই লোকটাকে, তাহলে কিন্তু ও যতই লাফালাফি করুক নটটা টাইট হয়ে এটা আটকে যেত, তাহলে তখন আমাদের সুবিধা হতো করার জন্য। সেটা অ্যাকচুয়ালি বোধহয় করেনি আমার যা মনে হচ্ছে। আমি তো সিচুয়েশনটা আমি দেখিনি কি হয়েছে, বা আমি পরিস্থিতি দেখছিলাম না। তো আমার মনে হয় এটা প্ল্যান করে যদি করতো, যে আমরা 2-3জনকে কথা বললো এঙ্গেজ রাখছি, হ্যাঁ, আর পেছন থেকে বা সাইড থেকে 2টো লোক বা একটা লোক যেরকম ভাবে সুবিধা, সেটা নিয়ে দড়ি দিয়ে যদি যেত, তাহলে দড়িটা যদি ওকে পরিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। দেবপ্রিয় বাবু, একদম ছোট করে একটু জানতে চাইবো, প্ল্যানিং এর অভাব কেন? মানে দক্ষ কর্মীর কি অভাব দেখা দিয়েছে, তাই কি প্ল্যানিং এর অভাব, কি মনে হয়? এই ব্যাপারে বলা খুব মুশকিল, তবে প্রপার ট্রেনিং যদি থাকে তাহলে এটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার এখন তো আমাদের স্টাফ কম আছে, কিভাবে ওরা ট্রেনিং নিচ্ছে, কিভাবে ট্রেনিং দিচ্ছে সেটাও আমরা জানি না। কারণ আমি তো বহুদিন রিটায়ার করে গেছি, পরিস্থিতিতে আমি বিচার করতে পারবো না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে দেবপ্রিয় বাবু। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো। এগিয়ে বাংলা তো আমরা তো পেছনের দিকেই যাব না, এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী করছেন। তো এগিয়ে বাংলার আরও একটি নিদর্শন দেখলাম মুখ্যমন্ত্রীর দৌলতে। পুলিশ প্রশাসন তো এই মুহূর্তে 2টো কাজ, তারা 2টো বাড়ি পাহারা দেয় কালীঘাটে, আর বিজেপিকে আটকানো। এর বাইরে তো পুলিশ প্রশাসন অন্য কোনো কাজ করতে পারবে না। আপনার রেপ হোক, ধর্ষণ হোক, কেউ আত্মহত্যা করুক, তার বডি সরানো বলুন, বা যে কোনো কুকুর মারা গেলে কুকুরের বডি সরানো, সেটাও পারবে না প্রশাসন। যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। অবশ্যই তাকিয়ে থাকবো প্রশাসনের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এ বিষয়ে এখনো পর্যন্ত দেওয়া হয় কিনা, হাসপাতাল কর্তৃপক্ষই বা কি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে পাপড়িদি, অসংখ্য ধন্যবাদ সায়ন্ত তোমাকেও।